এলপিজি বা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস মূলত প্রোপেন ও বিউটেনের মিশ্রণে এক ধরনের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস। বাংলাদেশের এই ইন্ডাস্ট্রির যাত্রা 70-এর দশকের শেষ দিকে শুরু হলেও এলপিজি ইন্ডাস্ট্রির গ্রোথ শুরু হয় 2008 সাল থেকে। সে বছর সরকার গৃহস্থালী ও বিভিন্ন শিল্প কারখানায় নতুন করে প্রাকৃতিক গ্যাসের কানেকশন দেওয়া বন্ধ করে দিলে দেশের রেসিডেন্সিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে গ্যাসের বাড়তে থাকা চাহিদা মেটাতে রাষ্ট্রায়ত্ত এবং বেশ কিছু প্রাইভেট কোম্পানি এলপিজি আমদানি করতে শুরু করে। বর্তমানে রাষ্ট্রায়ত্ত একটি প্রতিষ্ঠান সহ মোট 30টি প্রতিষ্ঠান সারা দেশে এলপিজি সিলিন্ডার সাপ্লাই ও ডিস্ট্রিবিউট করছে। বাংলাদেশের এলপিজি ইন্ডাস্ট্রির মার্কেট সাইজ $3.2 বিলিয়ন। তবে এই সুবিশাল ইন্ডাস্ট্রির 98%-এর বেশি আমদানির উপর নির্ভরশীল। আমাদের আজকের ভিডিওতে বাংলাদেশের এলপিজি ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনাদের জানাবো। বর্তমান টেকনোলজি ড্রিভেন বিজনেস ওয়ার্ল্ডে যে কোনো বিজনেসের ব্র্যান্ড অ্যাওয়ারনেস ও সেলস বৃদ্ধি করার জন্য প্রয়োজন ইফেক্টিভ ব্র্যান্ডিং এবং অ্যাক্টিভ অনলাইন প্রেজেন্স। আর ঠিক এই কাজের জন্য প্রয়োজন একটি ডেডিকেটেড টিম। ম্যাভিক ডিজিটালের এক্সপেরিয়েন্সড মার্কেটিং টিম ব্র্যান্ড ডেভেলপমেন্ট থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিং এর সকল ধরনের সাপোর্ট দিয়ে থাকে। বিস্তারিত জানতে ভিজিট করুন mavic.digital ওয়েবসাইটে অথবা ইমেল করুন mailnow@mavic.digital। স্বাধীনতার পূর্বে তৎকালীন পূর্ব পাকিস্তানের তেল ও গ্যাস কোম্পানিগুলো মূলত বিদেশি মালিকানাধীন ছিল। দেশ স্বাধীনের পর 1975 সালের 14 মার্চ এসও আন্ডারটেকিংস অ্যাকুইজিশন অর্ডিন্যান্স 1975 এর অধীনে বাংলাদেশে অবস্থিত ইউএসএ বেসড এসও ইস্টার্ন আইএনসিকে সরকারিভাবে অধিগ্রহণের মাধ্যমে বাংলাদেশের জ্বালানি, তেল ও গ্যাসের মজুত, সরবরাহ ও বিতরণ শুরু হয়। একই বছর 9 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তত্ত্বাবধানে বিদেশি তেল গ্যাস কোম্পানি শেল ওয়েলের কাছ থেকে তিতাস, হবিগঞ্জ, রশিদপুর, কৈলাসটিলা ও বাখরাবাদ এই 5টি গ্যাস ক্ষেত্র কিনে নিয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন করা হয়। 1978 সালে চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বাংলাদেশের সর্বপ্রথম লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি উৎপাদন শুরু করে। পরবর্তীতে 1997 সালে লাভস গ্যাস বাংলাদেশ নামে একটি প্রাইভেট কোম্পানি প্রথমবারের মতো বাংলাদেশে এলপিজি ইম্পোর্ট এবং ডিস্ট্রিবিউশন শুরু করে। এরপর 1999 সালে বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড এবং 2000 সালে যমুনা স্পেস টেক জয়েন্ট ভেঞ্চার লিমিটেড দেশের এলপিজি মার্কেটে যুক্ত হয়। তবে বাংলাদেশে এলপিজির ব্যবহার বেড়ে যায় যখন 2008 সালে বাংলাদেশ সরকার গৃহস্থালিতে রান্নার কাজে ব্যবহারের জন্য প্রাকৃতিক গ্যাসের নতুন কানেকশন ও সাপ্লাই বন্ধ ঘোষণা করে। বাংলাদেশে 1982 সাল থেকে ট্রান্সপোর্টেশন সেক্টরে ন্যাচারাল গ্যাসের ব্যবহার শুরু হলেও 2000 সাল নাগাদ তা ব্যাপক পরিসরে বাড়তে শুরু করে। মূলত অকটেন, ডিজেলের মতো জ্বালানিগুলোর ইম্পোর্ট কস্ট বেড়ে যাওয়ায় বাংলাদেশ সরকার ট্রান্সপোর্টেশন সেক্টরে সিএনজির ব্যবহার বৃদ্ধির দিকে গুরুত্ব দিতে শুরু করে। এর পাশাপাশি ততদিনে দেশের গার্মেন্টস ও অন্যান্য ম্যানুফ্যাকচারিং বেসড ইন্ডাস্ট্রিগুলোতেও প্রচুর পরিমাণে ন্যাচারাল গ্যাসের ব্যবহার বাড়তে শুরু করে। কিন্তু একবিংশ শতাব্দীর প্রথম দশকের শেষের দিকে গ্যাসের ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধিতে সরকার বাসাবাড়িতে নতুন সংযোগ বন্ধের সিদ্ধান্ত নেয়। তবে ততদিনে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের মতো বিভাগীয় শহরগুলোর পাশাপাশি দেশের দক্ষিণাঞ্চলে ন্যাচারাল গ্যাসের কানেকশন দেওয়া হয়েছিল। অন্যদিকে দেশের উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং বেশিরভাগ গ্রামাঞ্চলে তখনও মাটির চুলায় কাঠ এবং লাকড়ি দিয়ে রান্নার কাজ চলত। কিন্তু ন্যাচারাল গ্যাসের নতুন কানেকশন বন্ধ করে দেওয়ার কারণে ঢাকা ও চট্টগ্রাম ধীরে ধীরে এর অল্টারনেটিভ হিসেবে এলপিজি ব্যবহার শুরু হয়। যার ধারাবাহিকতায় দেশের মফস্বল এলাকা এমনকি গ্রামাঞ্চলের মানুষও তাদের দৈনন্দিন রান্নার কাজে এলপিজি ব্যবহার করতে শুরু করে, যা পরবর্তী বছর নাগাদ আরও বাড়তে থাকে। যার প্রেক্ষিতে 2009 সালে বাংলাদেশে এলপিজির ব্যবহার 47,000 টনে পৌঁছায়, যেখানে দেশের মোট কনজিউমারের পরিমাণ ছিল প্রায় 2.5 লক্ষাধিক। 2013-14 সালের দিকে দেশের এলপিজি মার্কেটে ওমেরা পেট্রোলিয়াম এবং বিএম এনার্জির মতো আরও নতুন নতুন প্লেয়ার যুক্ত হতে শুরু করলে দেশে এলপিজি স্টোর করার জন্য বিভিন্ন স্যাটেলাইট প্ল্যান্ট প্রতিষ্ঠা এবং রিটেল নেটওয়ার্ক এক্সপ্যানশন হতে শুরু করে, যা দেশের এলপিজি মার্কেটে স্টেডি গ্রোথ এনে দিতে সক্ষম হয়। 2019 সাল নাগাদ রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন কোম্পানি এলপি গ্যাস লিমিটেড ছাড়াও আরও 19টি বেসরকারি প্রতিষ্ঠান লোকাল মার্কেটে অপারেট করতে থাকে। এই প্রতিষ্ঠানগুলোর কল্যাণেই দেশের এলপিজি ডিমান্ড ও সাপ্লাই চেইন অব্যাহত থাকে এবং এলপিজি ইন্ডাস্ট্রি আরও গ্রো করতে থাকে। ইনফ্যাক্ট গত এক দশকের ব্যবধানে দেশের এলপিজির ব্যবহার 20 গুণের বেশি বেড়ে 2019 সালে প্রায় 10 লক্ষ টনে পৌঁছে যায় এবং কনজিউমারের সংখ্যাও বেড়ে 38 লক্ষে পৌঁছে যায়। এলপিজি ফ্যাসিলিটি প্রোভাইডার্সের একটি তথ্যসূত্রে 2019 সাল নাগাদ বাংলাদেশ সরকার আরও 53টি কোম্পানিকে এলপিজি ইন্ডাস্ট্রিতে অপারেট করার লাইসেন্স দিয়েছিল। যার প্রেক্ষিতে বর্তমানে বাংলাদেশের এলপিজি মার্কেটে মোট 30টি কোম্পানি অ্যাক্টিভলি অপারেট করছে এবং আরও 15টির বেশি নতুন কোম্পানি এই মার্কেটে যুক্ত হতে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশের এলপিজি ইন্ডাস্ট্রির মার্কেট সাইজ $3.2 বিলিয়ন, যার 50% দেশের শীর্ষ 3টি বটলিং কোম্পানি হোল্ড করছে। এছাড়া বাংলাদেশে এলপিজির 1.2 মিলিয়ন টন বার্ষিক চাহিদার 70%-এর বেশি দেশের শীর্ষ 10টি কোম্পানি ডমিনেট করছে। অ্যাপ্রেন্টিস কনসাল্টিং এর একটি তথ্যসূত্রে দেশের পুরো এলপিজি মার্কেটের 24% মার্কেট শেয়ার নিয়ে বসুন্ধরা এলপি গ্যাস বর্তমানে এই ইন্ডাস্ট্রি লিড করছে। অন্যদিকে ওমেরা এলপিজি 19%, যমুনা 10%, টোটাল গ্যাস 6%, লাভস গ্যাস 4%,
বিএম এনার্জি 3% মার্কেট হোল্ড করার পাশাপাশি বেক্সিমকো, নাভানা, পেট্রোম্যাক্স এবং জেএমআই এলপিজি প্রত্যেকে 2% করে এলপিজি মার্কেট হোল্ড করে আছে। বর্তমানে অপারেশনাল 30টি কোম্পানি সারা দেশে মোট 3000 ডিলার এবং 38,000 রিটেলারের মাধ্যমে এই মার্কেটে সার্ভ করে যাচ্ছে। এছাড়া দেশের শীর্ষ দুটি এলপিজি আমদানিকারক, বোতলজাতকারক এবং ডিস্ট্রিবিউটর বসুন্ধরা ও ওমেরার মংলায় দুটি এলপি গ্যাস প্ল্যান্ট রয়েছে। 3000 মেট্রিক টন ক্যাপাসিটির বসুন্ধরা এলপি গ্যাস প্ল্যান্টটিতে দৈনিক 50,000 ইউনিট গ্যাস সিলিন্ডার রিফিল করা যায়। অন্যদিকে ওমেরা এলপি গ্যাস প্ল্যান্টটির মোট ক্যাপাসিটি 3800 মেট্রিক টন। 2020-21 অর্থ বছরে বাংলাদেশের মোট এলপিজি ডিমান্ড ছিল 14 লক্ষ টনের বেশি। তবে এই ডিমান্ডের তুলনায় মাত্র 1.58% কিংবা 13,000 টন এলপিজি বাংলাদেশে প্রডিউস করা হয়েছে, যার বিপরীতে 98.42% বা 14,28,000 টন এলপিজি সম্পূর্ণ ইম্পোর্টের উপর নির্ভরশীল। বাংলাদেশ মূলত কাতার, কুয়েত এবং ইরান থেকে এলপিজি ইম্পোর্ট করে থাকে। ধারণা করা হচ্ছে বাংলাদেশের এলপিজি মার্কেটের ডিমান্ড 2030 সাল নাগাদ 30 লক্ষ টনে গ্রো করবে। গ্লোবালি মূলত ট্রান্সপোর্টেশন ও পাওয়ার জেনারেশন সেক্টরে সবচেয়ে বেশি এলপিজি ব্যবহার করা হয়। 2008 সালে বাংলাদেশ সরকার প্রাকৃতিক গ্যাসের নতুন কানেকশন বন্ধ করে দেওয়ার পর থেকেই হাউসহোল্ড থেকে শুরু করে ম্যানুফ্যাকচারিং বেস ইন্ডাস্ট্রিগুলোতে গ্যাসের চাহিদা পূরণের জন্যই দেশে এলপিজির ব্যবহার শুরু হয়। মাল্টি সেক্টরাল অ্যাডপশনের ফলে বাংলাদেশে এলপিজির চাহিদা প্রতি বছর 10% হারে বৃদ্ধি পাচ্ছে। অ্যাপ্রেন্টিস কনসাল্টিংয়ের একটি তথ্যসূত্রে বাংলাদেশে বর্তমানে মোট এলপিজির 84% গৃহস্থদের রান্নাবান্নার কাজে ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে দেশব্যাপী টেক্সটাইল, সিরামিক, ফুড প্রসেসিং, মেটাল প্রসেসিং এবং কেমিক্যাল প্রোডাকশনের মতো ম্যানুফ্যাকচারিং বেসড ইন্ডাস্ট্রিগুলোতেও ন্যাচারাল গ্যাসের অল্টারনেটিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে এলপিজি। ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি ছাড়াও দেশের রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি ও কমার্শিয়াল কিচেনগুলোতেও রান্নার কাজে প্রচুর পরিমাণে এলপিজি ব্যবহার করা হয়, যা দেশের এলপিজি ইন্ডাস্ট্রি গ্রোথের পেছনে একটি উল্লেখযোগ্য কারণও। বর্তমানে দেশের মোট এলপিজি ডিমান্ডের 12% দেশের সকল ধরনের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলো হোল্ড করছে। এছাড়া নিজস্ব ন্যাচারাল গ্যাস থাকার সুবাদে বাংলাদেশের অটোমোবাইল ও ট্রান্সপোর্টেশন সেক্টরের বেশিরভাগ গাড়ি সিএনজি গ্যাসে চালিত ছিল। মূলত সিএনজির দাম অকটেন কিংবা ডিজেলের মতো জ্বালানিগুলো চাইতে কম হয়, তখন বাংলাদেশের ট্যাক্সি ক্যাব থেকে শুরু করে প্রাইভেট কার এমনকি বাসেও সিএনজি ব্যবহার হয়। ফলে পুরো ট্রান্সপোর্টেশন সেক্টরটি ন্যাচারাল গ্যাসের উপর নির্ভর হয়ে পড়ে। ন্যাচারাল গ্যাসের উপর বাড়তি ডিমান্ডের কারণেই সরকার গ্যাসের ব্যবহার কমাতে এলপিজি ব্যবহারের উপর ফোকাস করতে শুরু করে। বর্তমানে ট্রান্সপোর্টেশন সেক্টরেও এলপিজির ব্যবহার হচ্ছে। সিএনজির বাড়তি ডিমান্ডের বিপরীতে এলপিজির ব্যবহারের কারণ মূলত গ্যাসোলিনের তুলনায় এলপিজি 14% এবং ডিজেলের তুলনায় 10% কম কার্বন ডাই অক্সাইড এমিশন করে। কার ডিলার থেকে শুরু করে দেশের বেশ কিছু কার সার্ভিসিং প্রতিষ্ঠান এলপিজি কনভার্সন সার্ভিস দিচ্ছে, যা ট্রান্সপোর্টেশন সেক্টরেও এলপিজির ব্যবহার বাড়িয়েছে। অ্যাপ্রেন্টিস কনসাল্টিংয়ের একটি তথ্যসূত্রে দেশের ট্রান্সপোর্টেশন সেক্টরে মোট এলপিজি ডিমান্ডের 4% ব্যবহার করা হচ্ছে। এছাড়া দেশের মোট প্রাইমারি এনার্জির 9% হোল্ড করছে এলপিজি ইন্ডাস্ট্রি। এলপিজি ইম্পোর্ট বৃদ্ধি এবং সারা দেশে অ্যাভেলেবিলিটি নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকার অপারেশনে থাকা কোম্পানিগুলোকে বেশ কিছু ফ্যাসিলিটি দিয়ে থাকে। এলপিজি ইম্পোর্টারদের জন্য 2017 সালে সরকারের পক্ষ থেকে পূর্ব নির্ধারিত 15% ডিউটি একেবারে বাতিল করে দেওয়া হয়। এছাড়া নানা রকম ইম্পোর্ট ফ্যাসিলিটি যেমন এআইটি বা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 5% থেকে কমিয়ে 2% করা হয়েছে। 2021 সালে বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড এলপিজি কোম্পানিগুলোর জন্য ভ্যাটের পরিমাণ 15% থেকে কমিয়ে মাত্র 7% করার সিদ্ধান্ত নেয়। এর পাশাপাশি কোম্পানিগুলোর প্রোডাকশন বা সাপ্লাই স্টেজে 5% ভ্যাট এবং বিজনেস স্টেজে 2% ভ্যাট ইমপ্লিমেন্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও বর্তমানে প্রোডাকশন বা সাপ্লাই, বিজনেস স্টেজ এবং রিটেল এই প্রতিটি স্টেজে 5% ভ্যাট ফিক্স করা হয়েছে। এছাড়া বাংলাদেশ সরকার এলপিজি কোম্পানিগুলোর সুবিধার্থে দেশে এলপিজি সিলিন্ডার প্রোডাকশনের পূর্বের 15% ভ্যাট কমিয়ে 5% করে দিয়েছে। ভবিষ্যতে এই সেক্টরটির গ্রোথ বাড়াতে এবং কাস্টমারদের আরও অ্যাফোর্ডেবল প্রাইসে এলপিজি সাপ্লাই দেওয়ার জন্য নির্মাণাধীন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের একটি অংশ হিসেবে $150 মিলিয়ন খরচে 30,000 মেট্রিক টন স্টোরেজ ক্যাপাসিটি সহ একটি রেফ্রিজারেটেড এলপিজি বেস টার্মিনাল নির্মাণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। বাংলাদেশের এলপিজি ইন্ডাস্ট্রির জন্য বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জটি হল প্রপার ইনফ্রাস্ট্রাকচারের অভাব। বাংলাদেশের এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে গ্রোয়িং এলপিজি ডিমান্ড পূরণ করা সম্ভব নয়। কর্ণফুলী নদীতে অতিরিক্ত পলি জমার কারণে গভীর সমুদ্র থেকে বড় জাহাজ সেখানে প্রবেশ করতে পারে না, যার কারণে ফিডার ভেসেলের মাধ্যমে কয়েক সাইকেলে টার্মিনাল পর্যন্ত এলপিজি নিয়ে আসতে হয়, যা ইম্পোর্টের খরচ বাড়িয়ে দেয়। যদিও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে একটি নতুন এলপিজি বেস টার্মিনাল বর্তমানে নির্মাণাধীন রয়েছে, তবে সেটি অপারেশনাল হতে আরও কয়েক বছর সময় লেগে যাবে। এর পাশাপাশি এলপিজি সিলিন্ডার পরিবহনের ক্ষেত্রে বিআরটিএর রেগুলেশন, এক্সিকিউটিভ ডিস্ট্রিবিউশন চ্যানেল এবং কনজিউমার বিহেভিয়ার বাংলাদেশের ক্রমবর্ধমান এলপিজি বাজারের জন্য বড় একটি চ্যালেঞ্জ। বাংলাদেশে প্রপার লজিস্টিক ও ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি এস্টাবলিশ না হওয়ায় গ্যাসের ট্রান্সপোর্টেশন এখনও বেশ এক্সপেন্সিভ। যদিও দেশের সড়ক পথের তুলনায় কম খরচে নদীপথে ছোট এলপিজি ভেসেলে করে ট্রান্সপোর্ট করা যায়, তবে দেশের অনেক অঞ্চলের সাথেই বড় কোনো নদীর সংযোগ না থাকা এবং সময় বেশি লাগার কারণে নদীপথে এলপিজি ট্রান্সপোর্টেশন পসিবল হয় না।
যার কারণে মংলা, পায়রা কিংবা চট্টগ্রাম বন্দর থেকে ট্যাঙ্কারের মাধ্যমে এলপিজি রিফাইনারি এবং সেখান থেকে সারা দেশের ডিস্ট্রিবিউটরদের কাছে এলপিজি সিলিন্ডার ট্রান্সপোর্ট করার জন্য কোম্পানিগুলোকে ট্রান্সপোর্টেশনের পেছনে প্রচুর টাকা খরচ করতে হচ্ছে। কনজিউমারদের জন্য এলপিজি সিলিন্ডারের দাম মূলত ইম্পোর্ট পলিসি, এলপিজি স্টেশন লাইসেন্সিং, পরিবহন, রেলেভেন্ট ইনফ্রাস্ট্রাকচার কস্টের উপর নির্ভর করে। তাছাড়া ইম্পোর্ট, রিফাইনিং, বটলিং এবং ডিস্ট্রিবিউশন কস্টের উপরেও এলপিজি সিলিন্ডারের দাম নির্ভর করে। তবে সরকারের পক্ষ থেকে দাম নির্ধারণ করে না দেওয়ার ফলে কোম্পানিগুলো তাদের সুবিধামতো সিলিন্ডারের দাম নির্ধারণ করে, যার কারণে কাস্টমারদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। সম্প্রতি 2022 সালের ডিসেম্বর মাসে প্রতিটি 12 কেজি ওজনের এলপিজি সিলিন্ডারে 46 টাকা পর্যন্ত দাম বৃদ্ধি করা হয়েছে। সময়ের সাথে সাথে এই দাম প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। দেশের বাজারে এলপিজির প্রাইসিংয়ে সৌদি আরামকোর নির্ধারণ করে দেওয়া কন্ট্রাক্ট প্রাইস সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যা কোম্পানিটি প্রতি মাসে নির্ধারণ করে দেয়। এলপিজি স্টোর করার জন্য বাংলাদেশে পর্যাপ্ত স্টোরেজ ফ্যাসিলিটি না থাকায় ডিমান্ড অনুযায়ী এলপিজি ইম্পোর্ট করতে হয়, যার কারণে স্পট মার্কেটের সাথে এলপিজির দামও ওঠানামা করে। যদি দেশে পর্যাপ্ত স্টোরেজ ফ্যাসিলিটি থাকতো তাহলে ইম্পোর্টাররা দাম কম থাকাকালীন এলপিজি আমদানি করে তা রিজার্ভ করে রাখতে পারত এবং স্পট মার্কেটে দাম বেড়ে গেলেও দেশে এলপিজির প্রাইসে তেমন প্রভাব ফেলতে পারত না। মূলত দাম বৃদ্ধির কারণে বর্তমানে শহরের পাশাপাশি গ্রামের দিকেও মানুষজন গৃহস্থালিতে রান্নার কাজে এলপিজির বিপরীতে ইলেকট্রিক চুলা এবং ইন্ডাকশন কুকার ব্যবহার করতে শুরু করেছে, যা দিন দিন আরও বাড়তে থাকবে। যার কারণে ভবিষ্যতে বাসাবাড়িতে রান্নার কাজে এলপিজি গ্যাসের চাহিদা নিয়ে বেশ সংশয় রয়েছে। এছাড়া দেশে ইতোমধ্যে বিভিন্ন ব্র্যান্ডের হাইব্রিড কারের ব্যবহার শুরু হয়েছে, যেখানে আর নতুন করে এলপিজি বা অটো গ্যাসে কনভার্সনের প্রয়োজন পড়ে না। এর পাশাপাশি বাংলাদেশ সরকার ভবিষ্যতে দেশে পাবলিক বাস সহ বিভিন্ন পাবলিক ট্রান্সপোর্টেশন ইলেকট্রিক করার পরিকল্পনা নিয়ে কাজ করছে। ফলে ভবিষ্যতেও অটোমোবাইলের ক্ষেত্রে এলপিজি ব্যবহার অনেকাংশে কমে আসবে, যা এই ইন্ডাস্ট্রির জন্য একটি বড় চ্যালেঞ্জ। তবে বাসাবাড়ি এবং অটোমোবাইল সেক্টরে এলপিজির পরিবর্তে ইলেকট্রিসিটির ব্যবহার বাড়লে দেশে ইলেকট্রিসিটির ডিমান্ড বাড়তে থাকবে। ইলেকট্রিসিটির ডিমান্ড বাড়তে থাকলে ভবিষ্যতে পাওয়ার জেনারেশন সেক্টরে এলপিজির ব্যবহার বাড়ারও সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে গ্র্যাজুয়েশনের পথে থাকলেও দেশের বেশিরভাগ অঞ্চলেই এখনও শতভাগ গ্যাস নিশ্চিত করা সম্ভব হয়নি। অর্থাৎ দেশের এলপিজি সিলিন্ডার বিজনেসগুলোর জন্য এখনও বেশ বড় একটি আনট্যাপড মার্কেট রয়েছে। এই ব্র্যান্ডগুলো যদি প্রপার সাপ্লাই চেইন ক্রিয়েট করার মাধ্যমে এই অঞ্চলের মানুষগুলোকে এলপিজি সাপ্লাই করতে পারে, তাহলে দেশের এই মার্কেট আরও এক্সপ্যান্ড করা সম্ভব হবে। অন্যদিকে ভবিষ্যতে যখন ন্যাচারাল গ্যাসের মজুদ শেষ হয়ে যাবে, তখন ইন্ডাস্ট্রিয়াল পারপাসে গ্যাসের চাহিদা পূরণ ও ন্যাশনাল গ্রিডের জন্য বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনে এলপিজির ব্যবহার আরও বৃদ্ধি পাবে বলেই ধারণা করা যায়। এর পাশাপাশি দেশের রেস্টুরেন্ট ও হসপিটালিটি সেক্টরের গ্রোথের সাথে সাথে এলপিজির ব্যবহার বাড়বে বলেই আশা করা হচ্ছে। এছাড়া ইতোমধ্যেই 2020 সাল থেকেই বাংলাদেশে রিফাইন করা এলপিজি সিলিন্ডার পার্শ্ববর্তী দেশ ভারতের ত্রিপুরা রাজ্যে এক্সপোর্ট করছে। ওমেরা পেট্রোলিয়াম এবং বেক্সিমকো এলপিজি প্রতি মাসে প্রত্যেকে 500 টন করে মোট 1000 টন এলপিজি এক্সপোর্ট করছে। যদি বাংলাদেশে প্রপার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা সম্ভব হয় এবং সকল ধরনের ইন্টারন্যাশনাল সেফটি মেইনটেইন করে এলপিজি বটলিং করা যায়, তাহলে ত্রিপুরার পাশাপাশি ভারতের অন্যান্য প্রদেশে এবং নেপালেও বোতলজাতকৃত এলপিজি সরাসরি এক্সপোর্ট করা সম্ভব হবে। দেশের এলপিজি ইন্ডাস্ট্রিকে ভবিষ্যতে আরও গ্রো করার সুযোগ দিতে চাইলে সবার আগে এই ইন্ডাস্ট্রির ট্রান্সপোর্টেশন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে। সারা দেশে এলপিজি সাপ্লাই এনশিওর করার জন্য দেশের অপারেশনাল কোম্পানিগুলোকে পাইপলাইনের মতো নিজস্ব সাপ্লাই ও ডিস্ট্রিবিউশন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা উচিত। এছাড়া দেশের 8টি বিভাগীয় শহরে সেন্ট্রাল হাব তৈরি করে সেখানে রিফাইনিং প্ল্যান্ট থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে এলপিজি ট্রান্সপোর্ট করা যেতে পারে। পরবর্তীতে সেই হাব থেকে বটলিং শেষে ডিস্ট্রিবিউটর ও রিটেলারদের কাছে পৌঁছে দেওয়া যেতে পারে। এতে করে সহজে ও কম সময়ে সারা দেশে এলপিজি সাপ্লাই করা সম্ভব হবে। এছাড়া যেহেতু দেশের অধিকাংশ গৃহস্থালী থেকে শুরু করে ম্যানুফ্যাকচারিং বেসড ইন্ডাস্ট্রিগুলোতে বর্তমানে এলপিজির ব্যবহার করা হয়, তাই সরকারের উচিত এই ইন্ডাস্ট্রিতে অপারেট করা প্রতিটি প্রতিষ্ঠানের জন্য এলপিজি সিলিন্ডারের ওজন অনুযায়ী ন্যায্য মূল্য নির্ধারণ করে দেওয়া। এতে করে সকল প্রতিষ্ঠানে এলপিজি সিলিন্ডারের দামে সমতা আসবে এবং কনজিউমারও ভোগান্তির শিকার হবে না। এর পাশাপাশি যেহেতু এলপিজি একটি দাহ্য পণ্য, সেহেতু সরকারের উচিত এর লোডিং, আনলোডিং, রিফাইনিং, বটলিং, ট্রান্সপোর্টেশন এবং ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী সেফটি মেজারমেন্ট ও গাইডলাইন ফিক্স করে দেওয়া।